যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। বাবা, সব শেষ হয়ে গেছে, কিছুই আর বাকি নেই। ফ্যাক্টরিতে আগুন লেগেছে আর তার ভিতরে কয়েকজন শ্রমিকও মারা গেছে। আগুন আমাদের দোষেই লেগেছে, সেই জন্য কোনো ইন্স্যুরেন্স ক্লেমও করা যাবে না। কিছুই বুঝতে পারছি না যে এবার কি করব। দেখ বাবা, চিন্তা করিস না, তুই অহেতুক চিন্তা করছিস। চিন্তা করব না তো কি করব? ছোট থেকে আজ পর্যন্ত তোমাকে আমি শুধু স্ট্রাগল করতেই দেখেছি। সবে আমাদের ভাগ্য একটু ভালো হয়েছে। গত ৬-৭ বছর ধরে আমাদের ফ্যাক্টরিটা ভালো চলছিল, তারপরে দুর্ঘটনা। আমার তো ভয় হচ্ছে ফ্যাক্টরিটার জমিটাও না নিলাম হয়ে যায়। অশুভ কথা বলিস না, কেন চিন্তা করছিস? ফ্যাক্টরি আবার শুরু হবে। তোর টাকার দরকার হলে গ্রামে আমাদের জমি আছে, ওগুলো বেচে দে। এটা বলার পর কয়েকটা জমির পেপার সে তার ছেলের হাতে তুলে দেয়, কিন্তু রবিবাবু সুধাদেবীর হাত থেকে পেপারগুলো নিয়ে নেন আর রাগে বলে ওঠেন, সুধা, তোমায় কতবার বলেছি ওই জমির কথা ভুলে যাও। ওই জমি আমাদের ভাগ্যে ছিল না। ওই জমিটা কেনার পর থেকেই আমাদের জীবনের সমস্ত সমস্যা শুরু হয়েছে। এই কারণের জন্যই আমার ছেলেকে এই শহরে আমি নিয়ে আসতে বাধ্য হয়েছি। আর তুমি আবার সেই জমির বিষয় নিয়ে কথা বলছো? আমার তো মনে হয় সব সমস্যার মূলে ওই জমিই আছে। ওটা বরং বেচে দিই, তাতে আমার ছেলের ফ্যাক্টরিও হয়ে যাবে আর ওই জমি থেকে আমরা রেহাইও পেয়ে যাব। নিজেকে সমস্যা থেকে বাঁচানোর জন্য অন্যকে তুমি কেন সমস্যায় ফেলছো? তোমার যা মনে হয় তুমি ভাবতে পারো, কিন্তু ওই জমি আমি বিক্রি করেই ছাড়বো। আমি বারবার বারণ করছি তোমায়, ওই জমির কথা তুমি ভুলে যাও। এটা বলার পরে উনি জমির পেপারগুলো তার ছেলেকে দেন। বিবেক ভালো করে পেপারগুলো পড়ার পর বলল, মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের কাছে এত প্রপার্টি আছে। তাহলে আমরা কেন এত কষ্ট করে দিন যাপন করছি? এই জমিটা তো হাইওয়ের ওপর, নিশ্চয়ই এর কয়েক কোটি টাকা দাম হবে। কালকেই ব্রোকারদের বলে বিক্রির ব্যবস্থা করছি। এটা বলার পরে সে জমির পেপারগুলো নিয়ে ঘরের মধ্যে যায়। পরের দিন সে যখন জমির পেপারগুলো নিয়ে ব্রোকারদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট, গাড়ির ফ্রন্ট কাঁচটা ভেঙে যায়, যার জন্যে তার মাথাতেও চোট লাগে। আর সেখান থেকে রক্তের কয়েকটা ফোঁটা সেই জমির পেপারের উপর পড়ে। যখনই রক্তের ফোঁটাগুলো জমির পেপারের উপর পড়ে, তখন শব্দগুলো পরিবর্তিত হয়ে যায়। নিজের ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে রবিবাবু রেগে গিয়ে তার স্ত্রীকে বলেন, দেখলে, তুমি আমার একটা কথাও শুনলে না। ওই জমির পেপারগুলো বিবেকের সঙ্গে থাকার জন্যই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ভেবে দেখো যখন জমির কাছে পৌঁছবে ওর কি হবে। তোমার মনে একটু বেশি কুসংস্কার। সব ঠিক হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি আমরা ওই জমি থেকেও রেহাই পেয়ে যাব। ফার্স্ট এডের পরে বিবেক ব্রোকারকে সঙ্গে নিয়ে সেই জমির কাছে পৌঁছয়। হাইওয়ের এত কাছাকাছি সেই জমি হওয়ার পরেও দেখে মনে হচ্ছিল কয়েক বছর কেউ সেই জমিতে পাই রাখেনি। আশেপাশের জমিগুলো ছিল সবুজে ভরা, কিন্তু এই জমিটা ছিল পুরোপুরি শুকনো জমি। তার উপরে গাছগুলোকে দেখে সেই জমিটাকে আরো ভয়াবহ মনে হচ্ছিল। ওরা দুজন সেখানে পৌঁছানোর পর জোরে হাওয়া বইতে থাকে, সেই কারণে ধুলোগুলো তাদের চোখে মুখে যাচ্ছিল। বিবেক নিজেকে ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য নিজের চোখের ওপরে হাত রাখে, কিন্তু হঠাৎই জমির পেপারগুলো তার হাত থেকে উড়ে যায়। জোরে হাওয়া বওয়ার কারণে পেপারগুলো গোল গোল করে ঘুরতে থাকে, আর এগুলো হচ্ছিল শুধু সেই জমির ওপরেই, কিন্তু আশেপাশের জমিতে এরকম কোনো ঘটনাই ঘটছিল না। এটা দেখার পর ব্রোকার বিবেককে একা রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু বিবেক তাকে বারণ করলেও ব্রোকার সেই কথায় কান দেয় না। বিবেকও তার গাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ তার মনে হয় তার পা কেউ টেনে ধরেছে। সে এক পাও নড়তে পারছিল না। ঠিক সেই মুহূর্তে একটা দমকা হাওয়া আসে, আর বিবেক তার মধ্যে গোল গোল করে ঘুরতে থাকে। ঠিক তখনই সেখানে রবিবাবু আসেন, আর উনি বিবেকের দিকে একটা তাবিজ ছুঁড়ে দেন। যখনই ওই তাবিজটা বিবেকের হাতে যায়, সেই দমকা হাওয়া থেমে গিয়ে বিবেক দাঁড়িয়ে পড়ে। বাবা, এসব কি হচ্ছে? এসব যা কিছু দেখলাম কিছুই বুঝতে পারছি না। দেখ বাবা, সবাই বলে এই জমিটা নাকি অভিশপ্ত। রাজা মহারাজাদের আমলে এখানে সাধারণ প্রজাদের শাস্তি দেওয়ার নামে তাদের আহত করে ফেলে রাখা হতো, তাদের জল খাবারও দেওয়া হতো না, আর তাদের ওপরে ছোট ছোট পোকামাকড় ছেড়ে দেওয়া হতো। সেই সময় থেকেই এই জমিটা অভিশপ্ত হয়ে গেছে রে বাবা। তাই এটা হলো অপবিত্র জমি। এখানে কোনোদিনও কোনো গাছে ফুলও হবে না আর ফলও হবে না।
তোর মতো আগেও আমি এসবে বিশ্বাস করতাম না, কিন্তু এখন তুই এসবে বিশ্বাস করছিস তো? আমি নিজে এইসব অনুভব করতে পেরেছি। তুই ভুলে যা বাবা যে এই জমি আমাদের ছিল। চল চল এখান থেকে। বাবা, তোমার কথা শোনার পরে এই জমিকে তো আমার আরো ভালো লাগতে শুরু হয়েছে। এখানে তাদেরই আত্মা ঘুরে বেড়াচ্ছে যারা কোনোদিন কোনো অপরাধই করেনি, কিন্তু সেই সময় রাজাদের জন্যই তাদের অপঘাতে মারা যেতে হয়েছিল। এবার আমি সেই আত্মাদের শান্তির জন্য আমি কিছু করতে চাই বাবা। ওই আত্মাদের শান্তির জন্য আমরা কি করতে পারি সে তো বেনারসে গেলেই জানতে পারবো। আমি আজই গুরুদেবের সঙ্গে কথা বলবো। বিবেক সবে বেনারসের জন্য বেরোতেই যাচ্ছিল, কিন্তু দেখে গুরুদেব এসে হাজির। গুরুদেব, হঠাৎ করে আপনি এখানে কি করে? বাবা, তোমার কুষ্ঠি অনুযায়ী তোমার সময় এখন খারাপ চলছে। যখনই আমি সেটা বুঝতে পারলাম, তোমায় কষ্ট থেকে মুক্তি দিতে আমি এখানে চলে এসেছি। দেখো বাবা, কালকে আমরা সবাই তোমার গ্রহের শান্তির জন্য পুজো করব। অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাকে নিজের মনে করে এত দূরে আমার জন্য এসেছেন। কিন্তু আমার কষ্টের আগে তো আপনাকে অন্য কারো কষ্ট দূর করতে হবে। কার কষ্টের কথা বলছো তুমি? গুরুদেবের এই প্রশ্নের উত্তরে বিবেক আর রবি সমস্ত কথা গুরুদেবকে বলেন। কিন্তু দেখো বাবা, ওই আত্মাদের ওখান থেকে মুক্তি দেওয়া বলতে পারো একটা অসম্ভব কাজ, কিন্তু তোমার মন যখন চাইছে আমরা এই কাজ অবশ্যই করব। সবার আগে আমাদের সেই আত্মাদের শেষকৃত্য করতে হবে, তারপরে সেই আত্মাদের শান্তির জন্য বিশেষ পুজো করতেই হবে। আর যেভাবে তোমরা সব বললে, ওই আত্মারা হিংস্র, ওরা ওদের শেষকৃত্য হতেই দেবে না। হয়তো ঈশ্বরের আশীর্বাদেই আপনি এখানে এসেছেন। গুরুদেব অনেকক্ষণ ধরে ধ্যানে মগ্ন থাকেন, তারপর উনি চোখ খুলে বলেন, ওদের সবার মৃত্যু ওখানেই হয়েছে, আর ওদের হাড়গোড়গুলো ওই জমির নিচেই রয়েছে। তবে ওদের কঙ্কাল বের করার সময় ওই আত্মারা আমাদের বাধা দিতে পারে। তবে একটা কথা মনে রাখবে, আমাদের বিশেষ সাধনা করে আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে হবে। এটা বলার পরে গুরুদেব বিশেষ পুজো শুরু করেন, এবং যজ্ঞ শেষ হওয়ার পরে উনি এক মন্ত্রপুত বালা রবি আর বিবেকের হাতে পরিয়ে দেন। এই সুরক্ষা কবচ থাকলে ওই আত্মারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমাদেরই ওই জমি খুঁড়তে হবে, সমস্ত কঙ্কালদের বের করতে হবে, আর তারপর সেই সমস্ত কঙ্কালদের শেষকৃত্য করতে হবে। আর এই কাজটা শেষ করতে হবে 24 ঘন্টার মধ্যে। তাই এই কথাটা অবশ্যই মাথায় রাখবে, সারা দিন রাত না থেমে তোমাদের কাজ করে যেতে হবে। গুরুদেবের কথা শোনার পরে বিবেক তার বাবার দিকে তাকায়, আর রবি সম্মতি জানায়। রবি আর বিবেক সেখানে পৌঁছে জমি খুঁড়তে শুরু করে, আর যখনই খোঁড়া শুরু হয় আর তারা আশপাশ দিয়ে ঘুরতে শুরু করে আর ওদের বিভ্রান্ত করতে শুরু করে। কিন্তু ওদের কাছে সুরক্ষা কবচ ছিল, তাই আত্মারা ওদের কোনো ক্ষতি করতে পারছিল না। ওরা খোঁড়ার কাজ কিন্তু থামায় না। দেখতে দেখতে পুরো জমিটা কঙ্কালের সারিতে ছেয়ে যায়, কিন্তু তখনও অনেক কাজ বাকি ছিল। 18 ঘন্টা কেটে যায়। দেখো বাবা, তোমাদের কাছে আর মাত্র 4 ঘন্টা বাকি আছে, তার মধ্যে এদের শেষকৃত্য করতে হবে। আমার মনে হয় আর মাত্র কয়েকটা কঙ্কাল বাকি আছে। ওরা দুজনে সব কঙ্কাল খুঁড়ে বের করে। ততক্ষণে গুরুদেব তাদের শেষকৃত্যের ব্যবস্থা করেন। সমস্ত কঙ্কালদের একসঙ্গে শেষকৃত্য করা হয়, তারপর তাদের অস্থি নিয়ে গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হয়। আর তারপরেই গুরুদেব সেই সমস্ত আত্মাদের পিণ্ড দান করেন। দেখতে দেখতে অনেকগুলো কালো ছায়া জমি থেকে চলে যাচ্ছিল। সমস্ত আত্মারা মুক্তি পায়, আর জমিটাও সাপ মুক্ত হয়ে যায়। অন্যদিকে বিবেকের ভাগ্য প্রসন্ন হয়ে ওঠে। ইন্স্যুরেন্স কোম্পানি তার সমস্ত অভিযোগ মেনে নেয়, আর তার ক্ষতিপূরণের সব টাকা ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ফিরিয়ে দেয়। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাওয়ার পরে বিবেক সেই জমিতেই কোম্পানি শুরু করে। সেই অভিশপ্ত জমি থেকেই বিবেক দিন দিন উন্নতি করছিল। দেখতে দেখতে সে অনেকগুলো ফ্যাক্টরি আর অনেক বাংলো সেখানে গড়ে তোলে। সেই জন্যই সবাই বলে, আপনি কারো ভালো করলে ভগবানও আপনার ভালোই করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।